আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নতুন আয়োজন রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের প্রথম পর্বে। প্রিয় দর্শক, হার্ট মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গের প্রথম অঙ্গ হার্ট। এই হার্টকে যদি আপনি ভালো রাখতে চান কি করতে হবে? এই হার্ট কখন ফেলিওর হয়ে যাচ্ছে, কখন আক্রান্ত হচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের অনেক ভাবনা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে এবং অনেক কিছু জানবার আগ্রহ রয়েছে। আর সেই আগ্রহের জায়গা থেকেই নতুন আয়োজন রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে আমরা আলোচনা করব হার্টের বিভিন্ন রোগ নিয়ে। এবং এই ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। আর এই বিষয়ে আমাদের মাঝে বিশেষজ্ঞ মতামতের জন্য স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিওলজিস্ট। প্রিয় দর্শক, যাকে আমরা পরিচয় করে দিচ্ছি, আপনারা হয়তো অনেকেই তাকে চিনেন। আসুন আমরা একটু পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। যুক্ত আছেন আমাদের সাথে প্রফেসর ডাক্তার এম.জি. আজম, অধ্যাপক ও ইউনিট প্রধান, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। দর্শক, আমরা চলুন পরিচিত হই আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রাজ টিভির নতুন আয়োজন রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের প্রথম পর্বে, পাওয়ার্ড বাই ডুওভাস। কেমন আছেন স্যার? ধন্যবাদ ডাক্তার বাসুদেব কুমার সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি। আমি প্রথম যেটা বলতে চাচ্ছি, এই রাজ টিভি এবং রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ার আয়োজিত এই স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এটাও বিশ্বাস করি এই জনসচেতনতামূলক প্রোগ্রামগুলো আমরা যত বেশি আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবো, আমরা আমাদের স্বাস্থ্য সেবার পরিধিও বাড়াতে পারবো, সাথে সাথে সচেতনতা বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমাদের রাইট। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আপনিও কিন্তু এই আলোচনায় সরাসরি যুক্ত হতে পারবেন। আর সেজন্য যেটি করতে হবে, রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনি আপনার নাম এবং বয়স উল্লেখ করে স্যারকে প্রশ্ন রাখুন। স্যার প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করবে। এছাড়াও আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে স্যারের সঙ্গে কথা বলার জন্য টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরেও ফোন করতে পারেন। আমি নম্বরটি বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে রাখবেন। 0177927101। এই নম্বরে আপনি সরাসরি ফোন করতে পারবেন এবং স্যারের কথাও আপনি শুনতে পাবেন। এবং পুরো আয়োজনের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই ডুওভাস। আমরা একটু চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এবং আজকের এই আলোচনাটি প্রিয় দর্শক পুরোটাই আপনাদের জন্য। অতএব আসুন, আমরা যদি আমাদের এই হার্টটাকে ভালো রাখতে চাই, তাহলে হার্টের কিভাবে যত্ন করতে হবে, হার্টকে কিভাবে আপনি সময় দিবেন, সেই বিষয়টাও কিন্তু আসলে আলোচনার দাবি রাখে। কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছি, জন্মের পর থেকেই কিন্তু হৃদস্পন্দন শুরু হয়েছে এবং প্রতিটি স্পন্দনের মাধ্যমেই কিন্তু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমরা বেঁচে আছি। অর্থাৎ যেদিন আমাদের এই স্পন্দনটা থেমে যাবে, তখন কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এবং উড়াল দিতে হবে পরপারে। যতদিন আমরা ভালো থাকবো, এই হার্টকে নিয়েই কিন্তু ভালো থাকতে হবে। অতএব যদি আমরা সুন্দর এই পৃথিবীকে উপভোগ করতে চাই, তাহলে আমাদের এই হার্ট ভালো রাখার কোনো বিকল্প নাই। আর এজন্যই কিন্তু রাজ টিভির এই নতুন আয়োজন, নতুন পথচলা শুরু হলো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে নিয়ে, যাদের এই ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বটি সাজানো হয়েছে হার্ট অ্যাটাক নিয়ে। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা হার্ট অ্যাটাক শুনে হয়তোবা ভয় পেয়ে যেতে পারেন যে কিভাবে অ্যাটাক হয়ে যাচ্ছে এবং কিভাবে এই অ্যাটাকটা বা প্রতিরোধী করা যেতে পারে। আর সেই বিষয়ে কিন্তু আজকের আলোচনা হবে। আমাদের বিশেষজ্ঞ অতিথিকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সংযুক্ত করছি। সে পর্যন্ত নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা জানেন যে রাজ টিভি বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক টিভি চ্যানেল, যে টেলিভিশনের কাজই হচ্ছে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান বিনির্মাণ করা এবং স্বাস্থ্য সেবাটাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া। করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন আমরা একটু সীমিত পরিসরে চলাফেরা করছি, যখন বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে আসার সুযোগটা অনেকটাই কমে গিয়েছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মাঝে বিশেষজ্ঞ অতিথিদেরকে হাজির করানো, উপস্থিত করানোর চেষ্টা করছি, যাতে করে দূরে থেকেও আপনারা প্রিয়
চিকিৎসক, প্রিয় বিশেষজ্ঞ চিকিৎসকের সান্নিধ্যে আসতে পারেন। আর এজন্যই কিন্তু আজকের এই আমন্ত্রণ। আমাদের বিশেষজ্ঞ অতিথি অধ্যাপক ডাক্তার এম.জি. আজম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। আমাদের পুরো আয়োজনের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই ডোভাস। আপনাদেরকে জানিয়ে রাখছি, এই আয়োজনে সরাসরি যুক্ত হওয়ার জন্য রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করতে হবে। পাশাপাশি আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরেও কিন্তু আপনারা ফোন করতে পারবেন। আমি নম্বরটি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, 0177927101। এছাড়াও আমাদের পুরো অনুষ্ঠানটি অবশ্যই রাজ টিভির অফিসিয়াল পেজে থাকবে আর্কাইভ হিসেবে। পরবর্তীতেও আপনাদেরকে এই অনুষ্ঠানটি দেখার আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে স্যার ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। চলুন দর্শক, আমরা চলে যাই মূল আলোচনায়। স্যার, আপনাকে শুরুতেই স্বাগত, এবং সেই সাথে যেহেতু গুরুত্বপূর্ণ একটি আয়োজন, হার্ট অ্যাটাক এর কারণ এবং প্রতিকার, শুরুতে আমরা জানতে চাই যে আসলে হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু দুঃখিত, কারণ হঠাৎ করে আমার ইন্টারনেটটা আনস্টেবল ছিল, বিধায় একটু ডিসকানেক্ট হয়ে পড়েছিল। ধন্যবাদ বাসুদেব। আসলে হার্ট অ্যাটাক একটা আতঙ্কের বিষয়, এবং এইটাই আমাদের সকলেরই পরিবারের কেউ না কেউ কোনোভাবে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। আমি প্রথমে একটু কথা বলে রাখি, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কিন্তু এক নয়। এখন আসি আমরা কেন হার্ট অ্যাটাক কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। হার্টের মাংসপেশি রক্ত সরবরাহ কোনো কারণে যদি ব্যাহত হয়, তখন হার্টের মাংসপেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা তাকে হার্ট অ্যাটাক বলি। এটা একদম সহজভাবে বোঝার উপায়। হার্টে রক্ত চলাচল কোনো কারণে, যদি রক্ত জমাট বাঁধার কারণে রক্ত সরবরাহটা টোটালি ক্ষতিগ্রস্ত হয়, তখনই আমরা তাকে হার্ট অ্যাটাক বলছি। এই হার্ট অ্যাটাকটা অত্যন্ত সিভিয়ার ফর্মে হয় বিধায় তার মৃত্যু ঝুঁকি অনেক বেশি, এবং পেশেন্ট যদি সঠিক সময় হাসপাতাল কেয়ার নিতে না পারে, তাহলে মৃত্যুর ঝুঁকি অনেক অনেক গুণ বেড়ে যায়। এই জন্য আমাদেরকে হার্ট অ্যাটাকের ব্যাপারে একটু সচেতন থাকা উচিত। কেন হার্ট অ্যাটাক হচ্ছে এটাও বোঝা উচিত। এক্স্যাক্টলি। আমরা সেই বিষয়টি জানবো, যে কিভাবে আমরা এই হার্ট অ্যাটাকের নেপথ্যে যে কি কারণগুলো রয়েছে এবং সেটি থেকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। আমাদের দর্শকরা কি ভাবছে আসলে হার্ট অ্যাটাক নিয়ে? তাদের ধারণাটা কি? তারা হার্ট নিয়েই বা কতটুকু জানে? এই বিষয়টাকে আমরা স্যার জানবার জন্য আমাদের রিপোর্টারকে পাঠিয়েছিলাম মাঠে, এবং সেখান থেকে আমাদের সাধারণ জনগণের কিছু মতামত ধারণ করেছে। আমরা এই পর্বে স্যার একটু দেখাতে চাই এবং জানাতে চাই যে আমাদের সাধারণ জনগণ কি ভাবছে হার্ট নিয়ে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি রাজ টিভির এক্সক্লুসিভ আয়োজন, কে কি ভাবছে হার্ট অ্যাটাক নিয়ে, এই নিয়ে বিশেষ আয়োজন জনগণের ভাবনা। স্ট্রোক কি এবং স্ট্রোক মূলত মানুষের কেন হয়? স্ট্রোক হলো একটা রোগ, ডিজিজ। এরা হার্ট স্ট্রোক বলে অনেকে। হার্ট স্ট্রোক অনেক বেশি হয় মানুষের যারা অনেক তৈলাক্ত জিনিসপত্র খায়, তারপর নিজের হেলথের কেয়ার নেয় না, ওদেরই এই স্ট্রোকটা মূলত হয়ে থাকে। স্ট্রোক হলে আসলে মানুষের দেহে কি ধরনের লক্ষণ দেখা যায়? স্ট্রোক করলে মানুষ তখন আপনার ডিজাবল্ড হয়ে যায়, চলতে পারে না, চলাফেরা করতে পারে না, তার মানে স্বাভাবিক যে একটা চলাফেরা সেটা সে করতে পারে না। মনে করেন ধূমপান করলে মানুষের স্ট্রোক হওয়ার একটা সুযোগ থাকে? হ্যাঁ, ধূমপান করলে হার্টেরও প্রবলেম, ধূমপান করলে ক্ষতিটা দৃষ্টি আকর্ষণ বেশি। স্ট্রোক মূলত কোন বয়সের মানুষের বেশি হয় বলে আপনি কি জানেন সেটা? প্রোডিউসারের দৃষ্টি আকর্ষণ অ্যাবাউট 50 প্লাসের পরে থেকে হয়। আর এর আগে হইতে পারে যদি আপনি আপনার শরীরে সুস্থ সম্মত খেয়াল না নেন, আপনি যেভাবে মন চায় যে কোনো কিছু খান, তৈলাক্ত এইগুলো যে কোনো কিছু খায়া খেয়াল না নিলেন, ডাক্তারের পরামর্শ মতন না চললে ওই সময় হইতে পারে। রোগের চিকিৎসা মূলত বাংলাদেশের কোন হসপিটালে করানো হয় সে বিষয়ে আপনার ধারণা আছে কোনো? বারডেমে সম্ভবত। স্ট্রোক যাতে না হয় সেক্ষেত্রে মানুষের আসলে কি করা উচিত? তাহলে ধূমপান থেকে বিরত থাকতে হবে 1 নম্বরে। আর 2 নম্বর হচ্ছে আপনার মানসিক যে চাপটা, মানসিক যে টেনশনগুলো, এইগুলা থেকে বিরত থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা যদিও হার্ট অ্যাটাকের বিষয়টি নিয়ে আমাদের ভুলক্রমে স্ট্রোকের এপিসোডটি চালানো হয়েছে, আমরা পরবর্তীতে হার্ট অ্যাটাকের এপিসোডটি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। স্যার, এই যে মানে হার্ট অ্যাটাক, এটার পেছনে যদি আমরা কারণ খোঁজার চেষ্টা করি এবং প্রেডিসপোজিং ফ্যাক্টর গুলো কি দায়ী, সেই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু তুলে ধরেন।
ধন্যবাদ বাসুদেব। আমি একটু বলে রাখি যে এপিসোডটুকু দেখানো হলো সেটা কিন্তু যথেষ্ট কারণও আছে। এর কারণ হচ্ছে যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কিন্তু এক জিনিস নয়। সাধারণ অনেক মানুষের ধারণা স্ট্রোক মানে হার্ট অ্যাটাক। অনেকে আমাদেরকে বলে স্যার স্ট্রোক করেছে আপনার হাসপাতালে আসছি, পরে দেখি যে আসলে এটা যে নিউরোলজিক্যাল প্রবলেম। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের আসল আলোচনায়। হার্ট অ্যাটাক এর রিস্ক ফ্যাক্টরগুলো কি, জি তাই তো? স্যার। এটাই তো জানতে চাই। থ্যাংক ইউ। জি স্যার। আসলে হার্ট অ্যাটাকের কারণ যদি জিজ্ঞেস করা হয় একজ্যাক্ট কারণটা কি, সত্যি করে যদি আমরা বলি তাহলে একজ্যাক্ট কারণ আমাদের কেউরই জানা নেই। তবে আমরা অনুমান করতে পারি এই সকল রিস্ক ফ্যাক্টরের কারণে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বা প্রবণতা বেশি। এখন পর্যন্ত প্রমাণিত সত্য যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্টের রক্তনালীতে কোনো কারণে যদি চর্বি জমে, ওখানে যদি কোনো কারণে ডিমান্ড এবং সাপ্লাই ইমব্যালেন্স হয়, তখন অনুচক্রিকা এবং লোহিত কণিকা এবং অন্যান্য রক্তকণিকাগুলো ওখানে জমাট বেঁধে রক্ত সরবরাহ যখন বন্ধ করে দিবে, তখন এই হার্ট অ্যাটাক হচ্ছে। এই প্রসেসটুকু কাদের বেশি হয়? এখানে আপনাকে বলে রাখি কতগুলো রিস্ক ফ্যাক্টর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তাদের প্রচুর সম্ভাবনা থাকে হার্ট অ্যাটাক হওয়ার। এর মধ্যে হচ্ছে কতগুলো হচ্ছে আমরা রিস্ক ফ্যাক্টর যেগুলোকে বলছি, কিছুগুলো হচ্ছে অপরিবর্তনীয়, যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না চাইলেও। আর কিছু হচ্ছে পরিবর্তনীয়। যেমন ধরুন, অপরিবর্তনীয় বলতে বোঝাচ্ছি এজ, মানুষের যত বয়স বাড়বে, আপনি একটু আগে বলেছিলেন কোন বয়সে কাদের বেশি হার্ট অ্যাটাক হয়, এটা নিয়ে আমি আলোচনা করব। সাধারণত 65 ইয়ার্স এর উপরে আমরা সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রির জন্য হাই রিস্ক বলা হয়। কিন্তু আমাদের দেশে আসলে 40 থেকে 35 বছরের উপরে যাদের হয় তাদের জন্য একটা রিস্কটুকু বেশি, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 55 থেকে তার বয়সের উপরে তাদের রিস্ক বেশি। এখন আসেন, আমরা যদি জেন্ডার বলি, মেল কিংবা ফিমেল, মহিলাদের চেয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি এবং মহিলাদের একটু 55 বছর বয়স পর্যন্ত হার্ট অ্যাটাকের ঝুঁকি ইন কম্পারিজন টু পুরুষদের তুলনায় কম। আরেকটি হচ্ছে যদি বংশের বা ফ্যামিলির কোনো ভাই বোন বাবা মার যদি হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, যেমন এই 3টি ঘটনা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে অপরিবর্তনীয় রিস্ক ফ্যাক্টর। আর কিছু হচ্ছে পরিবর্তনীয় রিস্ক ফ্যাক্টর যেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি যথাযথ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ফলো করি তাহলে কিন্তু আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকি 50% কমিয়ে আনতে পারি। যেমন ধরেন, যদি রক্তের কোলেস্টেরল লেভেল বেশি থাকে, পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে, পেশেন্ট যদি ওবেসিটি থাকে বা ওভারওয়েট হয়, পেশেন্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে, কাজকর্ম যদি কম করে, এগুলো একটা বিষয় থাকে। এখন এই জিনিসগুলো আমরা যদি আদর্শ ওজন মেনে চলি, আমরা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি, আমরা যদি স্মোকিং বর্জন করি, কোলেস্টেরল যদি আমরা কন্ট্রোল করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অনেকটুকু রিস্ক কমিয়ে ফেলতে পারি। আরেকটি প্রধান উপসর্গ বর্তমানে যেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস এখন ইয়াং পিপল, তার সাথে কিছু কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলো আমাদেরকে অ্যাডভার্সলি ইফেক্ট করে। আমাদেরকে মোটের উপর সাধারণ রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা মনে রাখি, এগুলোকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় যদি অবলম্বন করি, তাহলে আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটুকু কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে আমাদের প্রিয় দর্শক যারা যুক্ত আছেন, অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। আমরা প্রত্যেকেরই কম বেশি প্রশ্ন একই। তবে নামগুলো একটু আমরা মেনশন করছি। মোহাম্মদ ওয়ালিউল আজম যুক্ত হয়েছেন, লিখেছেন ওয়ান্ডারফুল প্রোগ্রাম স্যার, থ্যাংক ইউ। মাহবুব খান আলম তিনিও আপনাকে স্যার শুভেচ্ছা জানিয়েছেন, নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ স্যার। আমিনুল প্রেস তিনি লিখেছেন, স্যার আপনি কোথায় বসেন, প্রাইভেট চেম্বার কোথায়? স্যার যদি একটু বলে দেন স্যার, আপনি কি এই মুহূর্তে কোথায় প্র্যাকটিস করছেন? আমাদের একজন দর্শক আমিনুল জানতে চেয়েছেন। একটু স্যার যদি বলে দেন। আমি আসলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বসি, এটাই আমার পরিচয়। এখানেই আমার সাথে যোগাযোগ করাটা বুদ্ধিমানের কাজ। অনেক, অনেক ধন্যবাদ আমিনুল। আমার মনে হয় যে আপনি বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আপনি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সাইদ আমিনুল হক, নাইস প্রোগ্রাম স্যার, থ্যাংক ইউ। মিজান রহমান, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস, থ্যাংক ইউ ভেরি মাচ মিজান। রনি ইরানি যুক্ত আছেন, ইনফরমেটিভ প্রোগ্রাম। যুক্ত আছেন অনেক দর্শক, আমি শুধু নামগুলো মেনশন করছি। মাহমুদুল হাসান, হোয়াট কাইন্ড অফ ফুড হ্যাভ গুড কোলেস্টেরল? আমরা একটু আসবো এই প্রশ্নের উত্তরে। চমৎকার একটি প্রশ্ন করেছেন আরমান হাসান, ভেরি নাইস প্রোগ্রাম অ্যান্ড থ্যাংকস টু রেডিয়েন্ট ফার্মা টু বি দ্য সায়েন্টিফিক পার্টনার অফ দ্যাট প্রোগ্রাম। মাহমুদুল হাসান খাবারের তালিকা জানতে চেয়েছেন। মোহাম্মদ ইয়াসমিন কুতুবি, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে কি করা দরকার? আপনি সাথেই থাকুন, এই বিষয় নিয়ে আলোচনা হবে। আব্দুল্লাহ লিখেছেন, স্যার মায়োকার্ডিয়াল ব্রিজ ইন এলএডি রোগটি কি জন্মগত? রোগটি জন্মগত হলে আমার আম্মার
58 বছর বয়স, এত বছর বুকে ব্যথা উঠে নাই, কিন্তু এখন কেন গত 3 বছর ধরে মাঝে মাঝে বুকে ব্যথা উঠে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এবং সেই সাথে তিনি আরো কিছু সিনারিও দিয়েছেন। 3 মাস আগে করোনারি এনজিওগ্রাম করে আমার হার্টে কোনো ব্লক পাওয়া যায়নি, শুধু মায়োকার্ডিয়াল ব্রিজ ইন এলএডি পাওয়া গেছে। আর মায়োকার্ডিয়াল ব্রিজ ইন এলএডি এর ট্রিটমেন্ট মেডিসিন নাকি অন্য কোনো সার্জিক্যাল প্রসিডিউর, এই বিষয়ে জানালে উপকৃত হব। আমরা মনে হয় যে মোহাম্মদ আব্দুল্লাহর প্রশ্নটি নিতে পারি স্যার, যেহেতু তার আম্মার এই সমস্যাটি। স্যার নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন, কি উত্তর থাকবে মোহাম্মদ আব্দুল্লাহর জন্য? আমি আব্দুল্লাহ সাহেবকে জানাতে চাই, মায়োকার্ডিয়াল ব্রিজ এটি নিয়ে আপনি আতঙ্কিত হওয়ার কারণ নেই। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে এটার জন্য সার্জারি কিংবা স্ট্যান্টিং করার প্রয়োজন নেই। 3 নম্বর বিষয়টা হচ্ছে এটি যদি আমরা এডুকেট মেডিকেল ম্যানেজমেন্ট করি তাহলে পেশেন্ট ভালো থাকবে। আমার কাজ হচ্ছে মায়োকার্ডিয়াল ব্রিজ হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোলে যদি হার্টের মাসলের কারণে আমাদের এলইডি যেটা লেফট এন্ট্রোডিসেন্ডিং আর্টারি যদি ন্যারোইং হয় তখন অনেকটুকু মনে হয় যে হার্টে ব্লক আছে। এই ক্ষেত্রে আমার রিং লাগিয়ে চিকিৎসা করলে তেমন কোনো ফল পাওয়া যায় না। শুধু গুড মেডিকেল ম্যানেজমেন্ট এই পেশেন্টের জন্য ভালো কাজ করবে। আপনার যে নিকটস্থ কার্ডিওলজিস্ট আছেন ওনার সাথে যোগাযোগ করবেন এবং এর মধ্যে আপনি বেস্ট মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্টিপ্লেটলেট এবং বিটা ব্লকার, এস ইনহিবিটর এবং স্ট্যাটিন ইউজ করবেন। তার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনি ইউজ করতে পারেন, অথবা অন্য আদার রিস্ক ফ্যাক্টর বিবেচনা করে আপনার কার্ডিওলজিস্ট আপনাকে সেই চিকিৎসার ব্যাপারটা আপনাকে সুপরামর্শ দিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যুক্ত থাকবার জন্য। স্যার ইতিমধ্যে আমাদের সাথে একজন দর্শক ফোনে যুক্ত হতে চাচ্ছে, আমরা তার ফোনটি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নতুন আয়োজন রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি স্যার, আমি রাব্বি বলছিলাম কুমিল্লা থেকে। হ্যাঁ রাব্বি, কুমিল্লা থেকে আপনি প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ। পৌঁছে গেছে রাজ টিভি এখন কুমিল্লা এই মুহূর্তে। বলুন আপনার প্রশ্নটি কি, স্যার আছেন আমাদের সাথে যুক্ত। স্যার একটু আগে যেহেতু বললেন যে হার্ট অ্যাটাক আর স্ট্রোক এক জিনিস নয়, কিন্তু স্যার আমরা কিভাবে বুঝবো কোনটা হার্ট অ্যাটাক আর কোনটা স্ট্রোক, এটা যদি একটু বলতেন স্যার। বাহ, চমৎকার প্রশ্ন স্যার। কুমিল্লা থেকে রাব্বি যুক্ত আছেন, কি উত্তর থাকবে রাব্বির জন্য আপনার? ধন্যবাদ রাব্বি, আপনার এই প্রশ্নটি আসলে আমাদের সকল জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে থাকে। বিশেষ করে দেখবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে গেটের উপর একটি লেখা আছে স্ট্রোক হার্টের রোগ নয়। আসলে স্ট্রোক হচ্ছে কোনো কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কিংবা রক্ত সরবরাহ যদি কমে যায় কিংবা রক্তক্ষরণ যদি হয়, তার কারণে যদি মুখ বাঁকা হয়ে যায় কিংবা একদিক অবশ হয়ে যায় কিংবা কথা বলা বন্ধ হয়ে যায়, এই ধরনের উপসর্গ নিয়ে যদি আসে তখন সেটাকে আমরা স্ট্রোক বলি। স্ট্রোক হচ্ছে একটা ব্রেইন এবং নিউরোলজিক্যাল ডিজিজ, আর হার্ট অ্যাটাক হচ্ছে শুধুমাত্র হার্টের ডিজিজ। যদি পেশেন্ট আসলে হার্ট অ্যাটাক তো আপনি বুঝতে পারবেন না, রুগী যেটা বলবে সিরিয়াস শ্বাসকষ্ট বলবে না, সাধারণত বলবে চেস্ট পেইন। 60 to 70% পেশেন্ট বলবে যে সিভিয়ার চেস্ট পেইন হচ্ছে বুকে তীব্র ব্যথা, যে ব্যথা তার কখনোই এক্সপিরিয়েন্স আগে হয়নি, মনে হচ্ছে সে মৃত্যু মুখে পতিত হচ্ছে। এবং এই ব্যথাটুকু কখনো কখনো বাম হাত, কখনো ডান হাত, কখনো চলের দিকে যেতে পারে। তার সাথে সাথে যদি ভমিটিং কিংবা সোয়েটিং হয় কিংবা তার সাথে যদি অন্য আদার অনুষঙ্গ সিমটম, কমপ্লিকেটেড সিমটম, শ্বাসকষ্ট এসব নিয়েও আসতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু কেসে পেশেন্ট শুধু শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, কিছু কিছু কেসে শুধুমাত্র মানে আননোটিসড সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে হয়তো আত্মীয় স্বজন রোগীকে হাসপাতাল নিয়ে আসতে পারে। তাহলে আমরা যদি মোটা দেখে বলি, যদি মস্তিষ্কের রোগের কারণে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রোক, হার্টের রক্ত সরবরাহ যদি বিঘ্ন হয় তাহলে এটা হচ্ছে হার্ট অ্যাটাক। এটা হলো মূল কথা। প্রেজেন্টেশনটা হচ্ছে যদি একদিক অবশ হয়ে যায় তাহলে সেটা ব্রেইনের কারণে হতে পারে, স্ট্রোকের কারণে হতে পারে। যদি তীব্র বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট কিংবা সাডেন কার্ডিয়াক ডেথ, হঠাৎ মৃত্যু হয়, তাহলে এই রোগগুলোর হার্ট অ্যাটাকের কারণে হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। তাহলে সহজভাবে বোঝার উপায় এটাই আপনাদেরকে মনে রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ রাবি, আপনার প্রশ্নের মাধ্যমে আসলে অনেক দর্শকেরই কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেল যে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক কখনোই হার্ট স্ট্রোক নয়, আবার কখনোই ব্রেন অ্যাটাক নয়, এটি হচ্ছে ব্রেনের স্ট্রোক। এই বিষয়গুলো আসলে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেই পার্থক্যটি স্যার তুলে ধরলেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা স্যার কিছু কমেন্টস পড়ছি, যে কমেন্টসগুলোতে অংশগ্রহণ করেছেন অনেক চিকিৎসক। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার দিলরুবা আক্তার হ্যাপি, তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। লিখেছেন,
স্যার আসসালামু আলাইকুম, আমার সালাম গ্রহণ করবেন। আমি খুলনা মেডিকেল কলেজের একজন ইন্টার্নি চিকিৎসক। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে হার্ট অ্যাটাক রোগীদের প্রাইমারি ম্যানেজমেন্ট আমরা ওয়ার্ডে কিভাবে করব? স্যার উত্তরটি আমরা নিব, তবে তার আগে একজন দর্শক যেহেতু ফোনে আছেন তাকেও একটু সুযোগ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আমার পেশেন্ট হচ্ছে আমার আম্মা, তার বয়স হচ্ছে 55 বছর। হুম হুম তো আমার আম্মা একবার স্ট্রোক করেছিল। তো স্ট্রোক করার পর তার ট্রিটমেন্ট করেছি, কিন্তু এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আগামী দিনগুলোতে আমার আম্মা কি করে আমরা তার টেক কেয়ার করবো, বা কিভাবে থাকলে সে আবার পরবর্তী স্ট্রোক করবে না। বা দর্শক, আপনার আম্মু তো স্ট্রোক মানে ব্রেনের স্ট্রোক, তাই তো? কিন্তু আমরা আজকে আলোচনা করছি কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে। সরি হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের কথাই বলছিলাম। ও, আপনার আম্মু কি হার্ট হার্ট অ্যাটাক অ্যাটাক ছিল? জি জি, আচ্ছা হার্ট অ্যাটাক হয়েছিল। সে আগামী দিনগুলোতে কিভাবে চললে সে আর হার্ট অ্যাটাক হবে না বা নিরাপদ থাকবে, এই বিষয়টা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা 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 আমাদের সাথে আমরা কিভাবে তাকে টেক কেয়ার করে রাখবো। আমাদের সাথেই থাকুন, উত্তরটা পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। স্যার, প্রথম প্রশ্নটা আমরা নিতে চাই যে অর্থাৎ একজন ইন্টার্ন চিকিৎসক তিনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে এই ধরনের রোগীরা যখন আসবে আমরা ইন্টার্ন চিকিৎসক হিসেবে প্রাইমারি তাকে কিভাবে অ্যাটেন্ড করব? হোয়াট উইল বি দ্য হ্যাঁ, অ্যাপ্রোচ অফ? আমি আমাদের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ সে একটি টাইম ডিমান্ডিং প্রশ্ন উত্থাপন করেছেন এই কারণে যে হার্ট অ্যাটাক ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। আপনারা জানেন যে মিনিট মিনস মাসল, মানে প্রতিটা মিনিটই মূল্যবান একটা হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে। যত দ্রুততম সময়ে আমরা চিকিৎসা শুরু করতে পারবো ততটুকু আমরা মাসলকে সেভ করতে পারবো, হার্টের ড্যামেজটুকু সেভ করতে পারবো। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার যে ইন্টার্ন চিকিৎসক যে প্রশ্নটি করেছেন উনি অবশ্যই জেনে থাকবেন যে সিসিইউতে বা উনি যদি ওই হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট থাকে, যতগুলো হার্ট অ্যাটাকের রোগী হাসপাতালে ভর্তি হয়, আমি জানি না উনি আসলে কোন সেন্টারে কাজ করছেন, উনি এটা বললে ভালো হতো। খুলনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। খুলনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। হ্যাঁ, আমি ওনাকে বলছি, ওনারা অবশ্যই ওনাদের এমবিবিএস কোর্স কারিকুলামে পড়েছেন হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট। তবে আমি জাস্ট সিম্পল প্রোটোকলটা বলে দিচ্ছি। যদি তীব্র বুকে ব্যথা থেকে হাসপাতালে পৌঁছা পর্যন্ত উনি যখন পৌঁছবেন এবং তার সাথে সাথে তার ফার্স্ট যে ডাক্তার সাহেব তাকে দেখবেন, তাকে যখনই সাসপেক্ট করবেন, সন্দেহ করবেন, কিংবা যে হার্ট অ্যাটাক একটা ইসিজি করে যদি দেখেন যে এসটি এলিভেশন, তাহলে মাইক্রোড ইনফার্কশন, তাহলে তার এটাকে হার্ট অ্যাটাক আমরা বলছি। অ্যাকুইট এসটি এলিভেশন মাইক্রোড ইনফার্কশন, মানে এটা আপাতত আমাদের ডাক্তারদের বোঝার জন্য এটা হচ্ছে মাইক্রোড ইনফার্কশন হার্ট অ্যাটাক। তাকে আমাকে জরুরি ভিত্তিতে সিসিইউতে ভর্তি করতে হবে। যদি পিসিআই ক্যাপেবল হসপিটাল হয়, তার মানে যদি এনজিওগ্রাম করার সামর্থ্য আছে এবং স্ট্যান্ডিং করার ফেসিলিটিস আছে, এই ধরনের হাসপাতাল যদি উনি 90 মিনিটস কিংবা 120 মিনিটসের মধ্যে যদি পৌঁছতে পারেন, তাহলে আমরা ওই সেন্টারে তাকে দ্রুত পাঠিয়ে দিব এবং প্রাইমারি পিসিআই যে পদ্ধতিটি আছে সেটা অ্যাডপ্ট করার চেষ্টা করব, বিকজ এটা গোল্ড স্ট্যান্ডার্ড। এখন যদি সম্ভব না হয়, যদি 120 মিনিটের বেশি ওই সেন্টারে যেতে সময় লাগবে মনে করি, তাহলে আমরা নিকটস্থ একটা হাসপাতালে পাঠাবো। তখন ওখানে একটা ঔষধ দিয়ে আমরা ওই হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করার চেষ্টা করব, ওই ব্লকটাকে ছোটানোর চেষ্টা করব। সেটা হচ্ছে একটা, বর্তমানে আমাদের দেশে এই ওষুধগুলি আধুনিক ওষুধও পাওয়া যাচ্ছে। আগে পাওয়া যেত স্ট্রেপ্টোকাইনেস, এখন টেনেক্টিপ্লেজ নামে পাওয়া যায়। এটা দিলেও আমাদের সেই হার্ট অ্যাটাকটা অনেকটুকু 60 থেকে 80% ওপেন হয়ে যায়। আর যদি প্রাইমারি পিসিআই করি তাহলে 90% ওপেন হয়ে যায়। তার মানে আমরা আমাদের হার্টের মাংস পেশির কার্যক্ষমতা অনেকাংশে ফিরিয়ে আনতে পারি। তাহলে ইন্টার্ন চিকিৎসকের জন্য যেটা বলা হচ্ছে যে আমাকে দেখতে হবে কমিউনিটি লেভেলে, হোম লেভেলে বা আমার আউটসাইড দ্য হসপিটাল লেভেলে চেস্ট পেইন থেকে হাসপাতাল আসা পর্যন্ত 90 মিনিটস এবং 120 মিনিটসের মধ্যে যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে আমাকে সেই ট্রিটমেন্ট প্রোটোকলে যেতে হবে। তার সাথে সাথে অবশ্যই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কেয়ার যেটা আছে, ইকোস্প্রিন জাতীয় ওষুধ এবং ক্লোপিডেগো জাতীয় ওষুধ 300 মিলিগ্রাম আমাকে সাথে সাথে খাইয়ে দিতে হবে চিওবেল অবস্থায়। তার সাথে কনকমিটেন্ট পেইন যদি থাকে, হসপিটাল সেটিংয়ে পেইন রিলিফের ব্যবস্থা করতে হবে। বিটা ব্লকার এবং এস ইনহিবিটর ওখানকার ডাক্তার যিনি দেখবেন
তার কন্ডিশন অনুযায়ী ওই ড্রাগগুলো উনি স্টার্ট করবেন, তার সাথে লিপিড লোয়ারিং এজেন্ট হাই ডোজে একটা লিপিড লোয়ারিং ড্রাগ দিবেন। পরবর্তী ম্যানেজমেন্টও সিসিউতে এবং স্পেসিফিক ডিপার্টমেন্টটুকু হবে। এবার আসা যাক, আমার যে আরেকজন রোগী বললেন যে তার মার হার্ট অ্যাটাক হয়েছে, কিভাবে প্রিভেন্ট করা যায়। একটা জিনিস মনে রাখতে হবে যে হার্ট অ্যাটাকের আমাদের একটা প্রাইমারি প্রিভেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। ইন্টার্ন চিকিৎসকের জন্য বলবো যে আমাদের যাতে হার্ট অ্যাটাক না হয় সেই জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিব, সচেতনতা বৃদ্ধি করব, রিস্ক ফ্যাক্টরগুলিকে মডিফাই করব, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা কমবে। আর দর্শকের উদ্দেশ্যে বলবো, একবার যার হার্ট অ্যাটাক হয়েছে তার সেকেন্ড টাইম হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্য লোকের তুলনায় 50% বেশি। আমার কাজ হবে হার্ট অ্যাটাক হওয়ার পর আমাকে সেকেন্ডারি প্রোফাইলেকটিক ড্রাগ কিছু আছে যাতে সেকেন্ডারি হার্ট অ্যাটাক না হয় এবং তার কোয়ালিটি অফ লাইফ এবং কোয়ান্টিটি অফ লাইফ যাতে ভালো থাকে, সেই জন্য আমাকে মিনিমাম 4টি ড্রাগ স্টার্ট করতে হবে। একটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট, রক্ত পাতলা রাখার জন্য যে ওষুধ, আরেকটা হচ্ছে বিটা ব্লকার জাতীয় ওষুধ, আরেকটা হচ্ছে এসি ইনহিবিটর জাতীয় ওষুধ, আরেকটা হচ্ছে কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট জাতীয় ওষুধ, রক্তকে চর্বিমুক্ত করার জন্য। এই 4টা ওষুধ আমাকে প্রিভেন্টিভ হিসেবে দিতে হবে। তারপর আপনার নিকটস্থ কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করবেন, কিভাবে আপনি পিরিয়ডিক্যালি ফলো আপ করবেন, কি কি রেড অ্যালার্ট সাইন, কি কি সিমটম গুলো হলে আপনি তাড়াতাড়ি আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, সেগুলো আপনার চিকিৎসক আপনাকে বলে দেবে। এর মধ্যে কয়েকটা কথা আমি বলে রাখি আপনার মনে রাখার সুবিধার্থে। যদি বুকে আবার ব্যথা হয় কিংবা যদি শ্বাসকষ্ট হয়, যদি পায়ে পানি আসে, তাহলে আপনি দ্রুত আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আরো অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, তাদের প্রশ্নগুলো নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন দিলরুবা আক্তার হ্যাপি। তিনি লিখেছেন যে স্যার, আমি একটি উপজেলা হেলথ কমপ্লেক্সে চাকরি করছি, 39তম BCS। তো এই জায়গাগুলোতে কার্ডিয়াক রোগীর ম্যানেজমেন্টের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। তো আমরা সেক্ষেত্রে কি করব? এটা সত্যি একটা বিশাল স্যার, প্রবলেম। এই দর্শকের প্রশ্নের উত্তরটাও নিব, পাশাপাশি একজন দর্শক ফোনেও যুক্ত হতে চায়, তাকেও একটু সুযোগ করে দিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? স্বাগত আপনাকে রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে, আমাদের এই নতুন আয়োজনে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ফরিদপুর থেকে বলছিলাম। স্যার, বলছিলাম যে আমার প্রশ্নটা হচ্ছে স্যার, অতিরিক্ত মানসিক চিন্তা বা অতিরিক্ত মানসিক চাপের কারণে কি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা স্যার? আপনার বয়স কত? স্যার, আমার বয়স 35 বছর। আপনি কি নিজের সমস্যাটি, মানে আপনার কি অতিরিক্ত দুশ্চিন্তা হয়? জি স্যার। কেন, কি কারণে? স্যার, পারিবারিক ব্যাপারে যে কোনো কারণে অতিরিক্ত দুশ্চিন্তা, এটার কারণে কি স্যার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা আচ্ছা, আপনার নামটি বলুন। আমার নাম রুবেল হাসান। বয়স কত বললেন? 35 বছর স্যার। 35। রুবেল হাসান, বয়স 35। খুব সুন্দর একটি প্রশ্ন স্যার, আমরা উত্তরটি নিব। রুবেল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, প্রথমে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে যিনি যুক্ত হয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, ওই হেলথ কমপ্লেক্স থেকে যে আমাদের ডাক্তার সাহেব যেটা প্রশ্ন স্যার, কি করব প্রশ্নের তো আমি আরেকটা প্রশ্ন নিয়ে তারপরে আমরা উত্তরটা নিচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনিরুল কবির চট্টগ্রাম থেকে বলছি। জি, মনিরুল কবির, বলুন আপনার বয়সটা কত? আমার বয়স 35। আমার 2018 সালে এপ্রিলের দিকে আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে আমি হার্টে একটা রিং লাগাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে। তো আমি সেখান থেকে, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। ওখান থেকে যে এখন প্রায় 2 বছর হয়ে গেছে আমার রিং লাগানোর পরেও এখন আমার এখনো পর্যন্ত আমি ওষুধ খাচ্ছি। আমি যে প্রেসক্রাইব ওষুধগুলো খাচ্ছি, এই ওষুধগুলো খাওয়ার পরও আমার বুকে এখনো পর্যন্ত ব্যথা অনুভব হয় কেন? ওষুধও খাচ্ছি, এরপরে বুকেও ব্যথা অনুভব হচ্ছে। মাঝে মাঝে বুকে ব্যথা অনুভব করলে নিজেকে খুবই 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 মনে হয় বোধহয় আমি মরে যাচ্ছি, এই টাইপের মনে হয়। এই বিষয়টা কিভাবে আমি সিকিউর থাকতে পারি? ওষুধ আমি খাই, ওনারা যে প্রেসক্রিপশন গুলা দিয়েছেন, আমি যদি সময় থাকে কি আমি ওষুধের নামগুলো একটু শোনাবো কাইন্ডলি? স্যার, আপনি কি কি তথ্য জানতে চান স্যার? আপনি স্যার বলুন। হ্যাঁ, উনি বলুন। আমি রিং লাগাবার পরও কেন আমার বুকে ব্যথা হচ্ছে ওষুধ খাওয়ার পরেও, এবং সেটা কিভাবে আমি সিকিউর থাকতে পারি কাইন্ডলি? আচ্ছা, ধন্যবাদ বাসুদেব। আসলে 3টা কোশ্চেন না হয়েছে। আসলে আমি
তিন স্যার চার আপনি এই পরিবেশ শেষ নিয়ে ব্যক্তি বলছি। অর্থাৎ মনিরুল হ্যাঁ, কবিরের শেষ। প্রশ্ন উত্তর থেকে আসুন। মঞ্জুরুল কবির সাহেব বলেছেন ওনার হার্ট মনিরুল অ্যাটাক কবির। হয়েছে। আসলে আমি ঠিক ওনার ব্যাপারে ক্লিয়ার না, এটা কি এসটি এলিভেশন এমআই ছিল নাকি নন এসটি এমআই ছিল নাকি আনস্টেবল এনজাইনা ছিল, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে উনি যে এনজিওগ্রাম করেছেন, একটা ব্লক ছিল, স্ট্যান্টিং করেছেন, ফাইন, কিন্তু আদার ভেসেল, অন্যান্য ভেসেল ওনার কোন ভেসেলে করেছিল? অন্যান্য ভেসেল গুলো যেটা আছে এলইডি, এলসিএক্স, আরসি, অন্যান্য ভেসেল গুলোর কি অবস্থা, অন্যান্য ধমনীগুলো কি অবস্থা সেটা আমরা জানি না। উনি বলেন 30%, 40%, Hello? 50%। জি, আমি 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 স্যারের কথাগুলো শুনতে পাচ্ছি। আমি যদি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কি আমার আমার এই যে ইএসটি হচ্ছে কি 50 এবং আমার প্রেশারও আছে আগে থেকে। স্যার কি এই ধরনের কিছু জানতে চাচ্ছেন কিনা আমি আসলে না, ঠিক আছে, আমি বলছি আপনি যেটা বলছেন একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস থাকে, কেমন? আমরা যে এনজিওগ্রাম করি, স্ট্যান্টিং করি, তার ক্লিনিকের কিছু ক্রাইটেরিয়া থাকে। এটা যদি আনস্টেবল অ্যানজাইনা হয় কিংবা নন এসটি এমআই হয় কিংবা এসটি এমআই হয়, সাধারণত আমরা স্ট্যান্টিং করি পেশেন্টের সিমটম রিলিফ করার জন্য। আমরা কিন্তু পেশেন্টের লাইফকে 5 বছরের জায়গায় 20 বছর বাঁচানোর জন্য করি না। আমরা কোয়ালিটি অফ লাইফ আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। ধরেন আপনার অসম্ভব বুকে ব্যথা হচ্ছে, আমরা যদি হার্টে রক্ত সরবরাহ কম হচ্ছে, ওই জায়গাটা যদি ওপেন করে দিই তাহলে রক্ত সরবরাহ বাড়বে, আপনার ব্যথা কমে যাওয়ার কথা, কিন্তু আপনার ব্যথা কমছে না, তার মানে সামথিং রং। তাহলে অন্য আদার ভেসেলে কোনো সমস্যা আছে কিনা যেগুলো আপনার সিমটম প্রডিউস করছে। এখন আমাকে জানতে হবে অন্য আদার ভেসেল, যে দুটো ভেসেল রয়েছে বা অন্যান্য শাখা প্রশাখা যেগুলো রয়েছে, ওগুলির অবস্থা কি। যদি ওগুলি যদি সঠিক থাকে, এটা যদি ওপেন করার পরও ব্যথা হয়, তাহলে অবশ্যই আপনাকে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। ইউ শুড গো ফর চেক এনজিওগ্রাম করে দেখতে হবে যে ওই জায়গাটিকে আবার পুনরায় ব্লক হয়েছে কিনা, অথবা অন্য আদার রক্তনালীতে কোনো ব্লক হয়েছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। কারণ আপনার যদি ব্লকটা ছোটানো হয় তাহলে অবশ্যই আপনার সিমটম রিলিফ হওয়ার কথা। আর ওষুধ খাচ্ছেন যেটা বললেন, আপনাকে রিং লাগানোর পরে সাধারণত 3 থেকে 4টি ওষুধ দেওয়া হয় সেকেন্ডারি প্রিভেনশন, মানে পুনরায় হার্ট অ্যাটাক না হওয়া এবং আপনার কোয়ালিটি অফ লাইফ যাতে মেনটেন হয়, সেই জিনিসটুকুর জন্য এই চিকিৎসাটা দেওয়া হয়। সেটাকে বলে সেকেন্ডারি প্রিভেনশন। আপনার ফার্দার অ্যাটাক যাতে না হয়, আপনার কোয়ালিটি অফ লাইফ যাতে ইমপ্রুভ হয়, আপনি যাতে রিস্ক মুক্ত থাকেন, সেই হিসেবে এই ওষুধগুলি দেওয়া হয়ে থাকে। বাই দিস টাইম আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, স্মোকিং থাকে স্মোকিং কুইট করতে হবে, আপনাকে আদর্শ বডি ওয়েট মেনটেন করতে হবে, মানে আপনার যদি হাইট যত ইঞ্চি হবে তত কেজি ওয়েট মেনটেন করতে হবে। ধরুন আপনার যদি 60, আপনি যদি 5 ফিট হন, আপনি 60 কেজি ওজন হওয়া উচিত, আপনি যদি 80 কেজি হয় তাহলে আপনাকে ওজন কমিয়ে আনতে হবে। মনে রাখার সুবিধার্থে যত ইঞ্চি হাইট তত কেজি বডি ওয়েট হওয়া উচিত। তাহলে আপনি, আমার মনে হয় আপনার প্রতি পরামর্শ হচ্ছে, আপনার যে হার্ট ফাউন্ডেশন ডাক্তার সাহেব আছেন, সবাই আমাদের পরিচিত, আপনি ওনার সাথে যোগাযোগ করুন যে কেন আমার ব্যথাটুকু হচ্ছে, অবশ্যই উনি আপনাকে একটা সদুত্তর দিতে পারবেন। অনেক এবার অনেক আসা ধন্যবাদ যাক, প্রিয় দর্শক, মনিরুল কবির আমাদের সাথে যুক্ত থাকবেন। জি জি স্যার দ্বিতীয় যে কোশ্চেনটি ছিল যে মানসিক দুশ্চিন্তার কারণে কি হার্ট অ্যাটাক হতে পারে কিনা, 35 বছরের Yes, একজন দর্শক যুক্ত। ফরিদপুর থেকে বলেছেন, উনি যথার্থই বলেছেন। আপনাকে আমি প্রথমেই বলেছিলাম স্ট্রেস ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর। স্ট্রেসের কারণে হচ্ছে আমাদের বডিতে ক্যাটাকোলামাইন, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন রিলিজ হয়, সে অনেকগুলো কনস্ট্রাকশন করে, এ লট অফ প্রবলেম করে, এবং এটা অনেক সময় হার্ট অ্যাটাকের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি বলবো স্ট্রেস মুক্ত জীবনযাপন করুন, প্রতিদিন হাঁটুন, মানে সবুজ বাতাসে, মানে মাঠে মুক্ত পরিবেশে হাঁটুন। বাসা থেকে যদি চাকরি করেন বা অফিসে থাকেন, বিকালবেলা অফিস থেকে বের হয়ে জামা প্যান্টের ইন ছেড়ে হালকাভাবে আপনি হাঁটতে 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 বাসায় আসুন। নিজের ফ্যামিলিকে 10 মিনিট থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দেন। মাঝে মাঝে বিনোদনমূলক প্রোগ্রামগুলো দেখেন। আপনি স্ট্রেস পরিহার করে যে নিজস্ব টেকনিক অবলম্বন করুন। যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে চিকিৎসকের শরণাপন্ন হন, বাট স্ট্রেস মুক্ত হন, তাহলে আপনার অনেকটুকু ঝুঁকি কমবে। তার সাথে সাথে স্মোকিংটা, স্ট্রেসের সাথে স্মোকিং জড়িত থাকে। অনেক স্ট্রেসে থাকলে আরেকটা স্মোকিং করেন, একটু স্মোকিং করেন। মাল্টিপল রিস্ক ফ্যাক্টরগুলো যখন আরো বেশি হয় তখনই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা প্রবণতা বেড়ে যায়। আমার মনে হয় আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে, আমাদের নতুন আয়োজনে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শোয়েব,
এটা কি কোনো লাইভ প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি? আমি একটু ডক্টর সাহেবের অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলাম। এটি আসলে লাইভ প্রোগ্রাম হচ্ছে, হার্ট অ্যাটাক নিয়ে আমরা কথা বলছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যুক্ত আছেন প্রফেসর ডক্টর এম.জি. আজম, অধ্যাপক এবং ইউনিট প্রধান, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আপনার যদি কোনো সমস্যা থাকে এখানেই প্রশ্ন করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি অ্যান অপরচুনিটি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার টিজি ট্রাইগ্লিসারাইড লেভেল মাঝে মাঝে একটু বর্ডার লাইন ক্রস করে, আবার কিছুদিন ওষুধ খাওয়ার পর ওটা আবার নর্মালাইজ হয়ে আছে, নিউট্রালাইজ নিচের দিকে চলে আসে। বর্ডার লাইন জাস্ট ক্রস করে, বর্ডার লাইন একেবারে। কত লেভেলটা কত বলুন তো? জাস্ট গিভ মি টু 1 minute টাইমস, আই এম গোইং টু ওপেন মাই প্রেসক্রিপশন। ও আচ্ছা, সাথে থাকুন প্রিয় দর্শক। আপনারা দেখছেন রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ার। আমরা আলোচনা করছি প্রথম পর্বে হার্ট অ্যাটাক নিয়ে, এবং এই পুরো আয়োজনটি আপনাদেরকে ঘিরে আপনারা আমাদের সাথে আলোচনা সরাসরি যুক্ত হতে পারবেন। টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে স্যারের পরামর্শ পেতে পারবেন। আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস পাওয়ার্ড বাই এবং নলেজ পার্টনার ডুওভাস, এবং আমাদের সাথে আছেন দেশ বরণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.জি. আজম, অধ্যাপক এবং ইউনিট প্রধান, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। এবং আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা। আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনার ফেসবুক থেকে রাষ্ট্রীয় অফিসিয়াল পেজটি লাইক করতে হবে, ইউটিউব থেকে রাষ্ট্রীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এছাড়াও 24 ঘন্টা রাষ্ট্রীয় দেখতে আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে রাষ্ট্রীয় অ্যাপসটি ডাউনলোড করে রাখতেই পারেন, কারণ 24 ঘন্টায় কিন্তু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান এই টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়ে থাকে। আপনার জীবনের জন্যই এই আয়োজনটি, কারণ যে কোনো রোগ আপনাকে যদি সঠিক সময়ে চিকিৎসা আপনি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার জন্য এটি কাল হয়ে দাঁড়াতে পারে। আর সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমরা 24 ঘন্টা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করছি রাষ্ট্রীয় মাধ্যমে। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, আপনি কি আপনার প্রেসক্রিপশন খুঁজে পেয়েছেন? জি জি, অলমোস্ট বের করে ফেলছি, জাস্ট আমি কম্পিউটার ওপেন করছি, একটু প্লিজ সময় দেন। ও, কম্পিউটারে আছে। স্যার, তাহলে আপনি ইন্টার্ন চিকিৎসকের উত্তরটা একটু দিয়ে দেন, যে সে হেলথ কমপ্লেক্সে কিভাবে ম্যানেজ করবে। হেলথ কমপ্লেক্সে যিনি আছেন উনি বলেন, এটা অত্যন্ত সঠিক তথ্য উনি দিয়েছেন, যে বিশেষ করে হেলথ কমপ্লেক্সগুলোতে কিংবা ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে যেখানে কার্ডিয়াক কেয়ার নেই, সেখানে হৃদরোগের চিকিৎসা করা অত্যন্ত জটিল। কেন জটিল বলছি, যে আমাদের যে কিছু প্রটোকল ওয়াইজ ট্রিটমেন্ট আছে, এখন উনার হাতে, যিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন, উনি যে কতটা ঝুঁকির মধ্যে কাজ করছেন, উনি ওনার নিজের জীবনের রিস্কটুকু হাতে নিয়ে কাজ করছেন আমি বলবো। কারণ ওনার হাতে কিছুই নেই, রোগী সিভিয়ার চেস্ট পেইন নিয়ে আসতো, উনি মনে করছেন যে তার হার্ট অ্যাটাক, উনি একটা ইসিজি করলেন, টেলিভিশন পেলেন, অনেক সময় সাথে সাথে পাওয়া যায় না, কিছু সময় পরে পাওয়া যায়। তখন উনি ইসিজি করলেন, নেক্সট টেলিভিশন হলো, তখন তাকে শুধু 4টি ইকোস্প্রিন, 4টি ক্লোপিড এই ওষুধ দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। তাই তখন তাকে কি করতে হয়, ঢাকাতে কিংবা নিকটস্থ কোনো কার্ডিয়াক সেন্টারে পাঠাতে হয়, বিকজ তাকে রোগীকেও সেভ করা উচিত এবং তার সাথে সাথে তাকেও সেভ করা উচিত। কখনো কখনো আপনি দেখবেন 10 to 20% কেসে পেশেন্ট হাসপাতালে আসার সাথে সাথে মারা যাচ্ছে। মানে এগুলি আনলেস প্রুভড ইট আদারওয়াইজ ইট ইজ কার্ডিয়াক ডিজিজ, দ্যাট মিনস হার্ট অ্যাটাক। তাহলে এখানে আমি বলবো যে আমাদের হেলথ কমপ্লেক্সের ডাক্তাররা যথেষ্ট সাহসের সাথে, যথেষ্ট প্রজ্ঞার সাথে এবং যথেষ্ট ধৈর্যের সাথে এই হার্ট অ্যাটাকের রোগীগুলোকে ম্যানেজ করছেন এবং ঢাকায় আমাদের বিভিন্ন সেন্টারে পাঠাচ্ছে। ওনাদের যে নলেজটুকু আছে, ওনারা সেটা অ্যাপ্লাই করার মতো ফেসিলিটিস কিন্তু আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ার মানে যে উপজেলা হেলথ কমপ্লেক্সে নেই। অনেক অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমরা একটু আমাদের সাথে মিস্টার শোয়েব যুক্ত কি আছেন আপনি? জি, আমি আছি। কারণটা কি যদি বলুন। আমার আপনার লাস্ট জুনে করছিলাম, এভরি 6 মান্থ আমি টেস্ট করি লিপিড প্রোফাইল, সেখানে 1.47 আসছিল, স্ট্যান্ডার্ড হচ্ছে 1.5 to 150 to 199। এন্ড ডিসেম্বরে এটা আবার দেখতেছি, এতে ডিসেম্বরে আসছে অটোমেট্রি 106/65, below 150। LDL কোলেস্টেরল আছে 138, ইউরিক অ্যাসিড 6.55, ট্রাইগ্লিসারাইড যেটা বলতেছে 106। ওকে, আপনার সমস্যাটা কি হচ্ছে এই মুহূর্তে বলুন। না, কোনো সমস্যা নেই, আমি আমার বয়স এখন অ্যাকচুয়ালি আমার 59। আপনি রেগুলার চেক আপ করেন না? আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে থাকুন। স্যার, কি পরামর্শ থাকবে মিস্টার শোয়েবের জন্য? তিনি খুবই স্বাস্থ্য সচেতন, যেহেতু তার বয়স 59 এবং সে রেগুলার লিপিড প্রোফাইলটা চেক করাচ্ছেন, তার জন্য কি পরামর্শ থাকবে?
আমি ওনাকে ধন্যবাদ দিই, যেহেতু উনি অনেক স্বাস্থ্য সচেতন এবং ওনাকে দেখে অনেকেই এই ওনাকে ফলো করবেন, আমি অবশ্যই আশা করতে পারি। ওনার জন্য যে প্রশ্নটুকু হচ্ছে, লিপিড প্রোফাইল আপনি 6 মাস বা 1 বছর পর করতে পারেন। যদি আপনার আদার কোমরবিড কন্ডিশন থাকে তাহলে আপনি 6 মাস পর করবেন, আর না হলে আপনি 1 বছর পর করলেও হবে। এখন এখানে আমাকে বুঝতে হবে যে এখানে কিছু গুড কোলেস্টেরল আছে, কিছু ব্যাড কোলেস্টেরল আছে। আপনি হয়তো বাই দিস টাইম জেনেও থাকবেন যে এইচডিএল যেটা, এটা হচ্ছে গুড কোলেস্টেরল। এটা যদি 40 গ্রাম পার ডেল এর বেশি থাকে, এটা আপনার জন্য ভালো হিসাবে কাজ করবে। আর এলডিএল 160, 190 মিলিগ্রাম পার ডিএল, 190, 160, 130, 100, এগুলো আমরা কার্ডিওলজিস্টরা ডিসাইড করব। আপনার আদার রিস্ক ফ্যাক্টরের সাথে এটাকে আমরা কোরিলেট করে আমরা সিদ্ধান্ত নেব। টিজির ব্যাপারে যেটা বলছেন, টিজি যদি 500 এর বেশি থাকে তখন আমরা সাধারণত মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে থাকি। 200 থেকে 500 মধ্যে থাকলে আমরা তাকে ডায়েটারি ম্যানেজমেন্ট দিয়ে থাকি, আর 200 নিচে থাকলে আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলে থাকি। আমাদের নর্মাল প্রোটোকল হচ্ছে 3 থেকে 6 মাস পর পর আপনি আমাদের সাথে বা আপনার নিকটস্থ কারোর সাথে যোগাযোগ করবেন, ফলো আপ করবেন, আপনার রিস্ক অ্যাসেসমেন্ট করবেন। সেইভাবে আপনি আপনার খাদ্য তালিকা, ড্রাগ এগুলো নিরূপণ করবেন। অনেক অনেক ধন্যবাদ মিস্টার শোয়েব আমাদের সাথে যুক্ত। আমি একটু স্যারকে একটা প্রশ্ন করি। আমার এইচডিএল 47, লাস্ট জুনে ছিল 47, ডিসেম্বর আসছে 48, এবং এইচডিএলটা আসছে 138 and 148, এটা ছিল 148 and 138। এটার মধ্যে আপনাকে আমি বললি আপনি অনেক লাকি। 48, আমার নিজের এইচডিএল হচ্ছে 34। হ্যাঁ, সো আই এম রিস্কি। 40 নিচে থাকা রিস্কি। যদি 50 এর উপরে থাকে তাহলে আপনার 1+ পয়েন্ট হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি শোয়েব অনেক ভাই, আপনি কমে ভালো যায়। আছেন? আপনি অনুষ্ঠানটি আপনার ফেসবুক থেকে বেশি বেশি করে শেয়ার দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অফকোর্স লাস্ট একটা একটু আরেকটা যদি অনুমতি দেন, যদি আমরা নিশ্চয়ই পরবর্তী এপিসোডে আপনাকে আবার সুযোগ করে দেবো। আমাদের অনেক দর্শক যেহেতু আছে, তাদেরও কিছু সুযোগ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত আছে মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি একটি প্রশ্ন করেছেন, স্যার আমার বয়স 48 বছর, আমার 2 বছর ধরে হাই প্রেশারের সমস্যা, আমি ট্যাবলেট ডোভাস খাচ্ছি রেগুলার, প্রেশার এই মুহূর্তে নিয়ন্ত্রণ। রিসেন্টলি আমার বুকের বাম পাশে চিনচিন করে মাঝে মধ্যে ব্যথা করে, এটি কি আবার হার্ট অ্যাটাকের লক্ষণ কিনা? ধন্যবাদ। আসলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ নয়। আপনি ব্লাড প্রেশার আপনার বেশি আছে, মাঝে মাঝে যদি বুকে ব্যথা হয়, সেটাকে আমরা বলি, ল্যাটিন ভাষায় বলি অ্যাঞ্জাইনা। মানে আপনার অ্যাঞ্জাইনা হতে পারে, আমি শিওর না। আপনার এটা যদি হাঁটলে কিংবা সিঁড়ি দিয়ে উঠলে কিংবা ভরপেট খাওয়ার পরে হাঁটাচলা করতে গেলে কষ্ট যদি হয়, তাহলে আপনি মনে করতে পারেন যে হার্টের রক্ত চলাচলে কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার মধ্যে অ্যাঞ্জাইনার সিমটমগুলি প্রকাশ পাচ্ছে। আপনি যেহেতু ব্লাড প্রেশার বেশি আছে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। আপনি একজন পুরুষ মানুষ, আমি বলেছিলাম 40 থেকে 45-এর উপরে যদি পুরুষ মানুষদের হার্ট অ্যাটাকের রিস্ক থাকে, মহিলাদের 50 থেকে 55 বছরের উপরে গেলে হার্ট অ্যাটাকের রিস্ক থাকে। আগে বলা হতো 65 বছরের উপরে থাকলে রিস্ক, এখন আমরা অনেক ইয়াং বয়সে রিস্ক পাচ্ছি। তাহলে আপনার এই যে একটা রিস্ক, আপনার যেহেতু জেন্ডার আপনি মেল, সেই হিসেবে একটা রিস্ক, ব্লাড প্রেশার একটা রিস্ক। যদি 3টা রিস্কের বেশি থাকে তাহলে আমরা তাকে ফলো আপ করি, তাকে ক্রিটিক্যালি ইভালুয়েট করি। আপনার জন্য একটা ইটিটি করার পরামর্শ রইল, একটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করবেন। যদি এটা যদি পজিটিভ হয় তাহলে আপনি অবশ্যই আপনার দ্রুত নিকটতম কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করবেন, পরবর্তী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। আর বাই দিস টাইম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবেন। আপনাকে কতগুলো টিপস আমি দিয়ে দিচ্ছি আপনার জন্য, এবং আপনার মাধ্যমে সকল দর্শককে জানাতে চাই, আপনার কতগুলি নাম্বার মনে রাখতে হবে। যেমন নাকি আপনাকে ইমার্জেন্সি হিসেবে আপনার ওয়াইফ কিংবা বাবা মা ভাই বা বোন এদের কিছু নাম্বার মনে রাখতে হয়, অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মনে রাখতে হয়, অথবা ন্যাশনাল আইডি কার্ড এখন মনে রাখতে হয়। এরকম হার্টের ব্যাপারেও আপনাকে কিছু নাম্বার যদি মনে রাখেন তাহলে ইউ ক্যান সেভ ইউর লাইফ ভেরি ইজিলি। কিরকম? আপনার ব্লাড প্রেশার একটা নাম্বার 130/80 নিচে যদি থাকে, আপনি একটা নাম্বার এটা মনে রাখতে হবে। কোলেস্টেরল যেটা বললেন আমাকে একটু আগে, যে ভদ্রলোক বললেন, যদি এলডিএল যদি 130-এর নিচে রাখতে পারেন, যদি তার এস্টাবলিশড হার্ট ডিজিজ থেকে 100 নিচে রাখতে পারেন তাহলে খুব ভালো। এইচডিএল যদি 50-এর উপরে থাকে খুবই ভালো, 40 থেকে 50-এর মধ্যে থাকলে মোটামুটি ভালো, 40-এর নিচে থাকলে মোটামুটি খারাপ। আমরা টিজির কথা বললাম, 500-এর উপরে থাকলে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। বলুন। চমৎকার স্যার, আপনি যে নাম্বারিং গুলো বলছিলেন, এটা আসলে আমার মনে হয় যে সবারই জানার প্রয়োজন। স্যার প্লিজ কন্টিনিউ, আমি নিজেও নোট ডাউন করে রাখবো। আচ্ছা আচ্ছা,
টিজির কথা বলছি, যদি 500-র উপরে থাকে তাহলে আমরা টিজির জন্য ড্রাগ দিব, 200 থেকে 500 থাকলে আমরা লাইফস্টাইল মডিফিকেশন ডায়েটারি অ্যাপ্রোচ দিব, যদি 200-র নিচে থাকে তাহলে আমরা কিছুই করবো না, তার আগে যে ম্যানেজমেন্ট ছিল সেটাই চলবে। এবার আসেন, তার যদি ডায়াবেটিস থাকে, হিমোগ্লোবিন A1C 7% নিচে থাকতে হবে। আমি আপনাকে কেন বলছি, এটা হচ্ছে 2020 স্লোগান, কিভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো যায়, শুধু বলা হচ্ছে যে নো ইউর নাম্বার। হার্ভার্ড মেডিকেল ইউনিভার্সিটি থেকে এটা পাবলিশ হয়েছে, আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো আপনি মনে রাখুন। এটা জনগণকে সচেতন করার জন্য বলা হয়েছে। তাহলে আমি যদি দেখি, এখন ওজনের কথা বলছি, আপনার যদি যত ইঞ্চি তত কেজি ওজন হবে, সবগুলি নাম্বার আপনাকে মনে রাখতে হবে। যে আপনি যদি কিছু নাম্বার মনে রাখেন তাহলে আপনার লাইফস্টাইল মডিফিকেশনটা অনেকটুকু ইজি হবে। আপনার চিকিৎসক এবং আপনি দুইজনেই কিন্তু আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য একযোগে কাজ করতে হবে। আপনি একা কাজ করলেন, আপনার চিকিৎসক আপনাকে ঠিক মতো প্রেসক্রিপশন দিল না, তাহলে হলো না। অথবা আপনার ডাক্তার প্রেসক্রিপশন দিল কিন্তু আপনি ফলো করলেন না, তাহলে কিন্তু হলো না। দুইজনের সমন্বয়ে নির্দিষ্ট টার্গেটগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমরা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারবো, আমি বিশ্বাস করি। তাহলে অনেক সবাইকে ধন্যবাদ স্যার। বলছি আমরা সব নাম্বারগুলো আমরা মনে রাখবেন। হ্যাঁ, নাম্বারগুলো নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা মানে লিখে রাখবেন, এবং যদি ভুলে যান তাহলে আমাদের এই অনুষ্ঠানটি আবার দেখে আপনি নোট ডাউন করবেন। একজন দর্শক যুক্ত আছেন, প্রশ্নটি নিয়েছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট ক্যারিয়ার কেয়ারে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ রেজাউল আলম, রংপুর। রংপুর থেকে দেখছেন? জি। আচ্ছা, বলুন রেজাউল আলম, আপনার বয়সটা কত? বয়স 45। 46। হ্যাঁ, 46 বছর বয়স। কি কি আমার কি সমস্যা? সমস্যা হলো যে কোনো অ্যাংজাইটি বা কোনো দুশ্চিন্তা বা কোনো দুর্ঘটনা মনে হলেই বুক ধরপর করে, মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, মানে বুক ধরপর করে। আচ্ছা আচ্ছা, ধরপর করতে মানে হ্যাঁ। খুব বুক ব্যথা ব্যথা। আচ্ছা, আপনি কি কাজ করেন? ব্যবসা বাণিজ্য না চাকরিজীবী? চাকরিজীবী। আচ্ছা স্যার, কি পরামর্শ থাকবে রেজাউল আলমের জন্য? হ্যাঁ, আপনাকে আমি বলতে পারি, মানে যদি স্ট্রেস থেকে, পালপিটেশন থাকে, আপনার কি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এরকম যদি মনে হয়ে থাকে, আপনার অযথা প্যানিক হওয়ার দরকার নেই। আপনি আপনার নিকটস্থ, আপনি রংপুর থাকেন বলেন, আপনার নিকটস্থ রংপুর মেডিকেল কিংবা দিনাজপুর মেডিকেল কলেজে আমাদের কার্ডিওলজি বিভাগ আছে, ওখানকার আউটডোরে কিংবা ইনডোরে যে কোনো একজন কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সত্যিকার অর্থে কার্ডিয়াক ডিজিজের রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা সেগুলো ইভালুয়েট করবেন, তাহলে আপনি অনেকটুকু দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। আপনার প্রতি উপদেশ থাকবে, আপনি অযথা স্ট্রেস করবেন না। বুক যদি ধরফর করে থাকে সেটাকে ইভালুয়েট করার জন্য নিকটস্থ কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ রেজাউল আলম। আপনি একদম ভয় পাবেন না, এখন কিন্তু অত্যাধুনিক চিকিৎসা রয়েছে, বাংলাদেশে সব সম্ভব হচ্ছে। আপনি একজন নিকটস্থ কার্ডিওলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন। আমরা একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। মোহাম্মদ জাকির হোসেন একটি ইনবক্স করেছে, স্যার আমার মায়ের বয়স 55, ব্লাড প্রেশার ছিল 140/100, তবে বুকে কোনো ব্যথা নেই, কিন্তু বুকে চাপ ধরে থাকে, শরীর ঘামে যায়, মানে শরীরে ঘাম আছে, এবং ডক্টর দেখানোর পর ডুওভাস প্রেসক্রাইব করেছিল। এখন ব্লাড প্রেশার লো হয়ে গেছে, পা ফুলে গেছে, তাহলে কি মেডিসিন কন্টিনিউ করব না অফ করে দিব? মোহাম্মদ জাকির হোসেন তার মায়ের জন্য পরামর্শ চাচ্ছেন। একটা প্র্যাকটিক্যাল উনি সমস্যা তুলে ধরেছেন। ওনার ব্লাড প্রেশার ছিল, ব্লাড প্রেশার জন্য ডুওভাস ওষুধটুকু দিয়েছিল। এখন এটা দেওয়াতে ব্লাড প্রেশার অনেকটুকু কমে গেছে এবং পায়ে পানি আসছে। তার মানে আমরা ধরে নিতে পারি, আমরা যেহেতু রুগীটা দেখি নাই, তার শ্বাসকষ্ট আছে কিনা সেটা আমাদের একটু জানা থাকা দরকার। যদি শ্বাসকষ্ট থেকে থেকে পায়ে যদি পানি আসে, শুতে গেলে শ্বাসকষ্ট হয় বা কাশি হয়, তাহলে আমরা মনে করতে পারি যে পেশেন্টের বোধহয় সাথে সাথে হার্ট ফেলিউরও আছে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে তার ওষুধগুলিকে অপটিমাইজ করতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে। এখন তার কি কারণে পায়ে পানি আসলো সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন কথা হচ্ছে যে যদি হার্ট ফেলিউরের কারণে হয়ে থাকে তাহলে এই ওষুধ বন্ধ করার দরকার নেই। যদি হার্ট ফেলিউরের কারণে না হয়ে থাকে, অনেক সময় ড্রাগের কারণে হয়ে থাকতে পারে, কিন্তু আমাকে সেই কারণটুকু অ্যাসেস করতে হবে। আমি ওনাকে যেটা বলবো যে উনি ব্লাড প্রেশার যেহেতু কমে গেছে, পায়ে যেহেতু পানি আসছে, উনি আমাদেরকে যদি তথ্যটুকু দিতে পারে যে শুইলে শ্বাসকষ্ট হয় কিনা কিংবা কাশি হয় কিনা, বিছনা থেকে উঠে বসে থাকতে হয় কিনা, তাহলে আমরা বুঝতে পারবো তার আসলে পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল সিনারিওটা কি। তবে বাই দিস টাইম আমি ওনাকে বলবো ওনার বাসার কাছে বা
যদি নিকটস্থ কোনো কার্ডিয়াক হসপিটাল থাকে সেই কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ গ্রহণ করুক, কারণ তার যদি হার্ট ফেলিউর হয় হার্ট ফেলিউরের কারণটুকু কি এবং কি কি রিস্ক ফ্যাক্টর আছে, কি কি ফার্দার ইনভেস্টিগেশন করা উচিত, কি কি ট্রিটমেন্ট প্রোটোকল অ্যাডপ্ট করা উচিত, সেটা সে শুধু ডিওভাসের সাথে অন্যান্য আদার কিছু ড্রাগ আছে সেগুলোকেও অ্যাডজাস্ট করতে হবে। অতএব ওনাকে বলবো যে নিকটস্থ কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় পরামর্শটুকু গ্রহণ করবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যুক্ত থাকবার জন্য। আমাদেরকে প্রশ্ন করেছেন গোলাম মোস্তফা। তিনি লিখেছেন, স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ট অ্যাটাক এন্ড হার্ট ফেইলিউর? ভালো একটি প্রশ্ন, যে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউর এর দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, উনি অত্যন্ত মূল্যবান, মানে আসলে আমাদের দর্শকদের যে জানার যে জায়গাটুকু সেই জায়গাতেই উনি হিট করেছেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা বলছি যে হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের রক্ত নালী কোনো কারণে যদি ব্লক হয়ে রক্ত সঞ্চালন যদি কমে, যে টোটাল অক্লুশন হয়ে মাংসপেশি যদি অক্সিজেনের সরবরাহ কমে যায়, যদি কার্যক্ষমতা হ্রাস পায় বা হারিয়ে যায়, তখন তাকে আমরা হার্ট অ্যাটাক বলছি। এখন হার্টের কাজ হচ্ছে পাম্প করা। হার্টের কাজ হচ্ছে পাম্প করে শরীরের বিভিন্ন অংশে খাদ্য সরবরাহ করা, অক্সিজেন সরবরাহ করা। যদি কোনো কারণে হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি কমে যায়, ইনএডুকেট কার্ডিয়াক আউটপুট হয়, তখন সেটাকে আমরা বলছি হার্ট ফেলিউর। দেখুন, দুই জিনিস। একটা হচ্ছে হার্ট অ্যাটাক, হার্টের রক্ত সরবরাহ বন্ধ হওয়ার ফলে মানে মাংসপেশিতে যে ক্ষতিগ্রস্ত যদি হয়, তাহলে এটাকে আমরা বলছি হার্ট অ্যাটাক, রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে। আর হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি যদি কোনো কারণে কমে যায়, সেটা বলছে হার্ট ফেলিউর। হার্ট ফেলিউরের অন্যতম কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, আর হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস জনিত রক্তনালীতে ব্লক হওয়া। তাহলে দুটো জিনিস, সকল হার্ট ফেলিউরের কারণ হার্ট অ্যাটাক নয়, অন্যান্য কারণের জন্য হার্ট ফেলিউর হতে পারে। ধরেন তার যদি ব্লাড প্রেশার থাকে তাহলে হার্ট ফেলিউর হতে পারে, যদি হার্টের বাল্বের সমস্যা থাকে বা হার্টের জন্মগত যদি হার্টে কোনো ছিদ্র থাকে, বিএইচডি থাকে, তাহলেও তার হার্ট ফেলিউর হতে পারে। অন্য আদার যেমন ডায়াবেটিস যদি থাকে কিংবা থাইরয়েডের সমস্যা থাকে, তাহলেও তাদের কিন্তু হার্ট ফেলিউর হতে পারে, কিংবা কিডনির সমস্যা যদি থাকে তাহলেও হার্ট ফেলিউর হতে পারে। না, হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি যখন কমে যাবে সেটাকে হার্ট ফেলিউর বলছি। আর হার্টের মাংসপেশি রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার কারণে যে কাজটুকু হচ্ছে সেটাকে আমরা বলছি হার্ট অ্যাটাক বলছি। বাহ, চমৎকার। আর এই সূক্ষ্ম পার্থক্যটুকু প্রিয় দর্শক স্যার যে অত্যন্ত সহজ ভাবে তুলে ধরলেন, এই জন্য প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার এত প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করেছেন, মেডিকেল সায়েন্সের দীর্ঘ ভাষাগুলোকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক অনুষ্ঠানে একেবারে শেষ ভাগে চলে এসেছি। এই পর্যায়ে আমরা স্যারের কাছ থেকে জানবো একজন দর্শকের উত্তর আশা করব। যুক্ত হয়েছেন আমাদের সাথে মোহাম্মদ ফয়সাল আলম, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। স্যার আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক। আমি একটু জানতে চাই, যদি সময় মতন হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট করতে না পারি, সেক্ষেত্রে পেশেন্টের কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণেই বলছি কারণ আমি যদি আমার জটিলতাগুলি জানতে পারি তাহলে আমি কিছুটা প্রোটেক্টিভ মেজার নিতে পারি। আমরা যদি হার্ট অ্যাটাকের সঠিক চিকিৎসা করতে না পারি তাহলে পেশেন্টের একটা কারণ হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, মৃত্যু হতে পারে। আচ্ছা, সবচেয়ে বড় জটিল একটা কমপ্লিকেশন নাম্বার 1। নাম্বার 2, তারপরে বিভিন্ন রকম রক্তের মানে হার্টের ছন্দ পতন, যাকে রিদম ডিস্টারবেন্স, যেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অথবা হার্ট রেট বেড়ে যেয়ে হার্টের গতিবিধি খারাপ হয়ে যেতে পারে, অথবা হার্ট রেট কমে যেতে পারে, হার্ট ব্লক হতে পারে, সেটাকে বলা হয় কমপ্লিট হার্ট ব্লক, অথবা টাইপ 2 টাইপ 1 হার্ট ব্লক হতে পারে। তাহলে দেখেন, মানে একটা হচ্ছে রিদম সংক্রান্ত সমস্যা হতে পারে, একটা হচ্ছে হার্ট অ্যাটাকের ফলে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, তারপরে যেটা হতে পারে হার্ট ফেলিউর নিয়ে আসতে পারে। হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে মেসি এরিয়া ড্যামেজ হলো, তখন রক্ত সরবরাহ কমে গেলো, হার্টের পাম্পিং অ্যাকশন কমে গেলো, তার শ্বাসকষ্ট শুরু হলো, হার্ট ফেলিউর নিয়ে আসতে পারে। তারপরে কিছু কিছু মেকানিক্যাল কমপ্লিকেশন হতে পারে, হার্টের মাইট্রাল বাল্বে, যেটা মাইট্রাল রিগার্জিটেশন বলে, পেপিলারি মাসল রাপচারে হতে পারে, অথবা হার্টের একটা সেপ্টাম, দুইটা ভেন্ট্রিকুলার মাসলে একটা জাংশন থাকে, সেই মাংসটা পচে কানেকশন হয়ে যেতে পারে, ভিএইচডি হয়ে যেতে পারে। তারপরে পেরিকার্ডিস হতে পারে, মানে নানা রকমের জটিলতা হতে পারে। তো তারপর সেকেন্ড হচ্ছে আমরা যদি বেঁচেও যায়
হুম তারপরে তার এই ধরনের জটিলতা নিয়েই তাকে বেঁচে থাকতে হবে, তার জীবনটা কষ্টের হবে। এই জন্য হার্ট অ্যাটাকের চিকিৎসা যত দ্রুত সম্ভব করতে হবে, এবং হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন আপনাদেরকে মনে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে হার্টের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সকলের পক্ষে মেনটেন করা সম্ভব নয়। আমরা যদি প্রতিকারের দিকে চেয়ে প্রতিরোধ করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য, আমাদের মতো দেশ এবং আমাদের জনগোষ্ঠীর জন্য এটা অত্যন্ত ফলদায়ক হয়। আমাদের সবসময় আমরা বলে থাকি, আপনি যেভাবে পারেন প্রতিরোধ করার চেষ্টা করেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। এই জন্যই কমপ্লিকেশনগুলো যদি জানা থাকে, সচেতনতা যদি বৃদ্ধি পায়, তাহলে দ্রুত হাসপাতালে আসবে, দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে, তাহলে আমরা অনেক জটিলতা কমাইতে পারবো। এটাই আমি বিশ্বাস করি, এবং আপনার মাধ্যমে আমি জনগণকে এটা জানাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি, সর্বশেষ আজকের নতুন আয়োজন রাজ টিভির ইনফ্যাক্ট আজকের এই নতুন আয়োজনে আপনি প্রথম অতিথি, রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের এই আয়োজনে আসতে পেরে আপনার কেমন লাগলো, আপনার একটু অনুভূতি জানতে চাই। ধন্যবাদ বাসুদেব। আসলে আমি বিশ্বাস করি আই এম নট দ্য ফার্স্ট, সাম আদার পিপল উইল কাম অ্যান্ড জয়েন উইথ দিস প্রোগ্রাম, এবং তারা আরো অনেক অনেক সুন্দর কথা বলবেন এবং আমাদের জনগণ উপকৃত হবে। এই জন্যই আমি রাজ টিভি এবং বিশেষ করে রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ার টিমকে স্পেশাল ধন্যবাদ দিব, কারণ আপনারা জানেন হার্ট এবং ডায়াবেটিস একটা বার্নিং ইস্যু টু প্রিভেন্ট হার্ট অ্যাটাক। এই জন্য আমি বলবো, বিশেষ করে হার্টের সাথে সাথে ডায়াবেটিস এবং এটাকে ইনক্লুড করে আপনারা আরো কিছু প্রোগ্রাম হাতে নেবেন, জনগণকে অ্যাওয়ার করার চেষ্টা করবেন, এবং আমাদেরকে যারা যারা স্পেশালিস্ট আছে, যারা যারা বিভিন্ন সাবজেক্টে, তাদেরকে যদি অংশগ্রহণমূলক আলোচনা করেন, তাহলে হয়তো জনগণের মধ্যে এতটুকু কনফিডেন্স গ্রো করবে যে না, আমরা সঠিক পথে আগাচ্ছি, এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়ার কোন কোন জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করা উচিত, আমরা অ্যাড্রেস করতে পারব। আমি স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি ডক্টর বাসুদেব, আপনার এই সুন্দর উপস্থাপনা, এই বিশেষ করে মেডিকেল সায়েন্সের পরিভাষাগুলোকে আপনি নিজেও বাংলায় বলছেন, আমিও যে বাংলায় বলতে পারবো আমি আসলে কনফিউজ ছিলাম, তাও আমি যে বলতে পেরেছি, এই জন্য আমি আজকে আসলে অনেক অনেক হালকা লাগছে। ভাবে বলেছেন, আমি খুবই মুগ্ধ, এবং আমাদের দর্শকদের অংশগ্রহণে নিশ্চয়ই এটি বোঝার কোনো অবকাশই নেই যে আপনি কত চমৎকার করে আমাদের দর্শকদের হৃদয়ে ঢুকে গিয়েছেন। একজন কার্ডিওলজিস্টের কাজটি আসলে হৃদরোগ নিয়ে এবং হৃদয় নিয়ে, যার কোনো আসলে হৃদয়ের কথাগুলো আপনারা আমার মনে হয় অন্যদের চাইতে একটু ভালোই বুঝতে পারেন। থ্যাংক ইউ স্যার। ঠিকই বলেছেন, আমরা যদি আমাদের রোগীদের হৃদয়ের চাওয়াটুকু যদি বুঝতে না পারে, আমাদের কথাগুলো যদি তারা বুঝতে না পারে, তাহলে আমরা ঠিক মতো চিকিৎসা করতে পারবো না, এবং তাদের আস্থাও আমরা পাবো না। তা আমার বিশ্বাস, আমরা চেষ্টা করেছি, আমরা চেষ্টা করব, এবং সবার যদি সদিচ্ছা থাকে, প্রতিদিন যদি 30 মিনিট হাঁটি, আমি লাস্ট 1 মিনিটের মধ্যে যে বক্তব্যটি দিয়েছি, প্রতিদিন যদি 30 থেকে 40 মিনিট হাঁটি, আমরা যদি স্মোকিং না করি, যদি ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখি, ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে রাখি, ওজন যদি আমরা কমিয়ে রাখতে পারি, এবং একটা হেলদি ডায়েট, আমি সবসময় যেটা বেশি গুরুত্ব দিয়ে থাকি আমার প্রতিটা আলোচনায়, হেলদি ডায়েট যদি আমরা খাই, হেলদি ডায়েট বলতে আমরা যেটা বুঝি, আসলে আমাদের দেশে জনগণ দেখবেন যে একটা প্লেটের মধ্যে 1 টুকরা মাছ কিংবা মাংস দিয়ে 90% রাইস দিয়ে ভাত খেয়ে ফেলে। হ্যাঁ, কিন্তু আইডিয়া হচ্ছে 3 ভাগের 1 ভাগ রাইস থাকবে, 3 ভাগের 1 ভাগ শাকসবজি থাকবে, 3 ভাগের 1 ভাগ মাছ মাংস থাকবে, এবং মিনিমাম যদি 3টা সস্তা ফলমূল, আপনি মনে রাখবেন, আমরা, তারপর হচ্ছে আমলকি, জাম্বুরা, চাম্পা কলা, এই যত কম দামি ফলমূলগুলো আছে, এগুলো যদি মিনিমাম 3টার বেশি ডেইলি প্রতিদিন খান, আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। একটা মানুষের সহজ ধারণা, দামি ফল আপেল খেতে হবে, আঙ্গুর খেতে হবে, আঙ্গুলে বোধ আমি সুস্থ থাকবো না, এটা একদম ভ্রান্ত ধারণা। আরেকটা জিনিস মনে রাখবেন, যে বাজারে যেখানে যাবেন সবজি কেনার সময়, বুড়া ঢেঁড়স যেগুলি কম দাম, মানুষ নিতে চায় না, বুড়া ডাটা শাক এগুলি কিনবেন, আঁশযুক্ত খাবার। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার বাউল মুভমেন্ট ভালো হবে, আপনার লিপিড ম্যানেজমেন্ট ভালো হবে, আপনি অবশ্যই সুস্থ থাকবেন। আপনি নিজেকে জানেন, আপনার নিজের ব্লাড সংখ্যাগুলো জানেন, নিজের খাদ্য তালিকা জানেন, নিজের রিস্ক ফ্যাক্টরগুলো জানেন, তাহলেই আপনি হার্ট অ্যাটাকটা অনেকটুকু কমিয়ে আনতে পারবেন।
বাহ, চমৎকার। আসলে এটা মনে হলো যে একটি আমি ছোট গল্প, একটি উপন্যাসের কথাগুলো পড়ছি যে কি ফিলসফি কথাগুলোর মধ্যে। স্যার আপনাকে স্যালুট, যে কম দামি ফল আপনি চম্পা কলার কথাটা বলে দিলেন, এবং সত্যি এটি অনেক কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে। আবার আপনি যেটা বললেন যে কম দামি যে সবজিগুলো আছে সেটার মধ্যে আসলে ভিটামিন, মিনারেলস এবং আমাদের জন্য যে যা যা Fiber. প্রয়োজন, হার্ট, লাংস, কিডনি ভালো রাখার জন্য, সেটি সৃষ্টিকর্তা সবই দিয়ে দিয়েছেন। অতএব সৃষ্টিকর্তা যে মানে গরিব মানুষকে বঞ্চিত করে নাই, তার একটি প্রমাণ হচ্ছে যে তিনি মানে এই সস্তা ফলের মধ্যে সব কিছু দিয়ে রেখেছেন, এবং সেটা যদি আমরা না জানি, এটা আসলে আমাদের জন্য বোকামি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের প্রথম পর্বে হার্ট অ্যাটাক নিয়ে, আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত এতক্ষণ প্রদান করলেন দেশ বরণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.জি. আজম, অধ্যাপক ও ইউনিট প্রধান কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং প্রত্যাশা রাখবো এটি ধারাবাহিকভাবেই চলতে থাকবে রাজ টিভিতে। আজকের অনুষ্ঠানে নলেজ পার্টনার জোভাস, এবং নিশ্চয়ই প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে রাত জেগে অনুষ্ঠানটি দেখবার জন্য, এবং পাশাপাশি শেয়ার করবার জন্য এবং প্রশ্ন করবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হার্টের যত্ন নেবেন, হার্ট আপনার যত্ন নেবে, অর্থাৎ আপনাকে ভালো রাখবে। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please